বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামীকালকে তোমাদের মাস্টার্স শেষ পর্বের মৌখিক পরীক্ষা। তো আজকে যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি, যে ক্লাসটা নিচ্ছি, সেই ক্লাসটা তোমাদের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজন। আমি মনে করি তার চাইতে বেশি প্রয়োজন এই যে মাস্টার্স পাশ করার পরে তোমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হতে হবে, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা একটা দিক নির্দেশনা হিসাবে তোমাদের জন্য কাজ করবে বলেই আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা যারা চাকরির জন্য চেষ্টা করি, প্রথম শ্রেণীর সরকারি চাকরি থেকে শুরু করে ক্যাডার জব থেকে শুরু করে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোনো কর্পোরেশন, যে কোনো বিজনেস অর্গানাইজেশনের বড় পদ থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণীর এমএলএসএস পর্যন্ত চাকরিতে নিয়োগের সময় অন্য যে পরীক্ষা হোক বা না হোক, কিন্তু মৌখিক পরীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক। যেমন ধরো, তোমরা বিসিএসের জন্য প্রিলিমিনারি টেস্ট আছে, রিটেন টেস্ট আছে, তোমার ভাইবা টেস্ট আছে, মেডিকেল আছে, সাইকোলজিক্যাল টেস্ট, পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সর্বশেষে নিয়োগপ্রাপ্ত হয়। কিছু কিছু চাকরিতে লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা হয়, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করা হয়। কিন্তু এমন কোনো চাকরি পাওয়া যাবে না যে চাকরিতে মৌখিক পরীক্ষা হয় না। তার মানে নিশ্চিতভাবে আমি যদি চাকরি প্রার্থী হই, আমাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখন একটা বিষয় তুমি খেয়াল করো, যে তুমি মাস্টার্স পাস পর্যন্ত প্রায় 23 থেকে 24 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করলে, কিন্তু যখন তুমি একটা জবে প্রবেশ করতে যাচ্ছ, একটা ভাইবা বোর্ডে 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 5-10 বা 15 মিনিট তোমাকে একটা ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেই পরীক্ষার সফলতার উপর দেখা যাচ্ছে তুমি একটা ক্যাডার সার্ভিসে ঢুকে যাচ্ছ, প্রথম শ্রেণীর চাকরিতে তুমি প্রবেশ করতে পারতেছ, তুমি মাল্টিন্যাশনাল কর্পোরেশনের এক্সিকিউটিভ পদে তুমি প্রবেশ করতে পারছ। তার মানেটা দেখা যাচ্ছে, সঠিকভাবে যদি তুমি প্রস্তুতি গ্রহণ করো, সারা জীবনের তোমার যে অভিজ্ঞতা, তোমার যে দক্ষতা, তোমার যে শিক্ষা, তোমার যে সার্টিফিকেট, এই সব কিছুর কিন্তু মূল্যায়নটা, আলটিমেট মূল্যায়নটা কিন্তু শেষের ওই ভাইবার 5 মিনিট বা 10 মিনিটে হচ্ছে। এমন অনেক শিক্ষার্থী আছে যারা বিসিএসে 2-3 পরীক্ষা দিয়েছে, সেখানে সে ভাইভাতে গিয়ে ভাইভার থেকে সে ভাইভাতে উত্তীর্ণ হতে পারেনি। পরবর্তীতে এমনও দেখা যায় কোনো ধরনের কোনো চাকরিতে সে নেই। তার মানেটা হচ্ছে, আমাদের জন্য এই ভাইবার 5 মিনিট বা 10 মিনিটের উপরে আমার সারা জীবনের লেখাপড়া, আমার সারা জীবনের দক্ষতার অনেক কিছু নির্ভর করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, এই 5 মিনিট বা 10 মিনিটের জন্য যে প্রিপারেশনটা দরকার, সেটা আমাদের অনেকেরই নেই, অথবা কিভাবে প্রিপারেশনটা নিতে হবে এই বিষয়টা অনেকের জন্য অজানা। তো একটা কথা তোমাদেরকে বলি, তুমি একটা এসএসসি পরীক্ষার জন্য আমাদের কত সাধনা থাকে, কত চেষ্টা থাকে, এইচএসসি পরীক্ষার জন্য কত সাধনা, কত প্রিপারেশন থাকে, অ্যাডমিশন টেস্টের জন্য কত ধরনের প্রিপারেশন থাকে, তারপরে আমরা অনার্স মাস্টার্সের প্রত্যেকটা কোর্সের জন্য কত পড়াশোনা করি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ভাইবার জন্য আমাদের বেশিরভাগেরই কোনো প্রিপারেশন থাকে না, অথচ আমরা সবাই কিন্তু বড় বড় চাকরিগুলা চাই। এটা চাওয়াটা খুবই সঙ্গত, কিন্তু পাশাপাশি আমাকে মনে রাখতে হবে, এই ভাইবার জন্যে আমার ব্যাপক প্রস্তুতির প্রয়োজন আছে। কিভাবে সেই প্রস্তুতিটা নিতে হবে, আজকে আমি সে বিষয়টাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমার জীবনের অভিজ্ঞতা, আমার চারিপাশে দেখা এবং কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করছি। ভাইবার জন্য প্রথমে যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে তোমার একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেই পূর্ব প্রস্তুতিটা কি? প্রথমে নিজ থেকে শুরু করতে হবে, নিজেকে দিয়ে শুরু করতে হবে। ভাইবার জন্য প্রথমে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন করা। আমার যে চুল সুন্দরভাবে পরিপাটি করে কাটা, পরিপাটি অবস্থায় রাখা, আমার হাতের নখগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে কেটে রাখা,
কারো যদি দাড়ি থেকে থাকে সেগুলো সুন্দরভাবে কেটে ছেটে রাখা। সর্বোপরি একদম বাস্তব ভিত্তিক কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে আমরা একটা ভাইবা বোর্ডে গেলাম, ভাইবা বোর্ডে আমরা অনেকটাই কাছাকাছি একজনের, যিনি ভাইবা গ্রহণ করেন এবং যিনি ভাইবা প্রদান করেন, প্রার্থী অনেক কাছাকাছি চলে আসে। অনেক সময় দেখা যায় অনেকের গা থেকে অনাকাঙ্ক্ষিত ঘ্রাণ বা দুর্গন্ধ বের হয়, যেটা সবার জন্য অস্বস্তিকর। তাহলে প্রথমেই যে বিষয়টা আসে, প্রথমেই যদি একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী, একজন ভাইবা যিনি দিচ্ছেন, তার যদি এই বিষয়গুলো যদি তিনি সচেতন না থাকেন, প্রথমেই তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা হয়ে যায়। এই জন্য প্রথমে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেকে একদম পরিপাটি করে উপস্থাপন করতে হবে। একটা বিষয়, যারা দাড়ি রাখো ঠিক আছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। যারা দাড়ি রাখে না, তারা ভাইবার দিন সকালে অবশ্যই শেভ করে যাওয়া উচিত। যে যে এই অল্প অল্প একটু একটু দাড়ি ভেসে থাকে একদিন বা 2 দিনের শেভের, সেটা কিন্তু খুবই অশালীন। ভাইবা বোর্ড দেখতে চায় যে তুমি এই পরীক্ষাটাকে কতটুকু গুরুত্ব সহকারে নিচ্ছ, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে যে বিষয়টা বললাম, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে উপস্থাপন করা, 2 দিন 3 দিন আগে থেকে নিয়মিত করে গোসল করা, যেদিন আমি পরীক্ষা দিতে যাব সেদিন পরিপূর্ণভাবে গোসল করে যাওয়া। যদি কারো কারো দেহে একটু গন্ধের প্রবণতা থাকে, সেগুলো রিমুভ করার ব্যবস্থা করা, যে বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করা, এবং উগ্র সুগন্ধি যেন আবার সেটা না হয়, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে প্রথমেই। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ কেমন হবে? তোমরা জানো পোশাক 2 ধরনের, একটা হচ্ছে ক্যাজুয়াল পোশাক, একটা হচ্ছে ফর্মাল পোশাক। ভাইবা বোর্ডের জন্য অবশ্যই আমাদের ফর্মাল পোশাক পরতে হবে। কোনো ক্যাজুয়াল ট্রাউজার, ক্যাজুয়াল শার্ট এগুলা পরা যাবে না। ভাইবার জন্য পরতে হবে ফর্মাল প্যান্ট পরতে হবে, ছেলেদের জন্য ফর্মাল প্যান্ট পরতে হবে, ফর্মাল শার্ট পরতে হবে। শার্ট পরতে যে ফুল হাতা শার্ট পরতে হবে, ফুল হাতা শার্ট পরতে হবে। ফুল হাতা শার্ট পরার পরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে হাতা গুটিয়ে রাখা যাবে না। হাতার যে বোতামগুলো আছে সেগুলো বন্ধ করে রাখতে হবে। এখানের যে টপের যে বোতাম, এখানে যে বোতামগুলো থাকে যেন বুকের কোনো অংশ না দেখা যায়, শার্টের বোতামগুলো লাগিয়ে রাখতে হবে। আবার একদম যে টপের যে বোতামটা আছে সেটা লাগিয়ে রাখা যাবে না, তবে টাই পরলে অবশ্যই সেই বোতামটা লাগিয়ে রাখতে হবে। এবার আসি যে পোশাকটা কেমন হবে। সাধারণত ছেলেদের ক্ষেত্রে একদম যে ব্ল্যাক হতে হবে এমন না, ব্ল্যাক বা ব্ল্যাকের কাছাকাছি একটু ডিপ কালারের প্যান্ট পরা, এবং প্যান্টের তুলনায় শার্টটা একটু লাইট হলে ভালো হয়। শার্টের কালার সাধারণত একদম সাদার কথা বলা হয় না, যে অফ হোয়াইট বা হোয়াইটের কাছাকাছি বা হালকা নীল এই টাইপের বা হালকা আকাশি এই টাইপের শার্ট পরিধান করাটা যুক্তিযুক্ত। এবং বেশিরভাগ ক্ষেত্রে মোট কথা হচ্ছে যে প্যান্টের কালারটা একটু ডিপ টাইপের থাকবে, ব্ল্যাক বা ব্ল্যাকের কাছাকাছি থাকবে, আর শার্টটা একটু হালকা কালারের মার্জিত কালারের শার্ট থাকবে, ফুল হাতা শার্ট থাকবে। যদি টাই পরা হয় তাহলে সেই ক্ষেত্রে টাইয়ের যে নটটা আছে সেটা খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধতে হবে। ক্যাজুয়াল অবস্থায় রাখা যাবে না, একটু আলগা করে রাখা যাবে না, সে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবার যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের দেখা যায় যখন শার্ট প্যান্ট পরিধান করা হয়, যে শার্টের যে প্লেট এবং প্যান্টের যে প্লেটটা আছে, ইন অবশ্যই করতে হবে। ইন করার পরে যে শার্টের প্লেট এবং প্যান্টের প্লেটটা যেন একই সরল রেখায় থাকে। অনেক সময় দেখা যায় শার্টটা সরে গিয়েছে, প্যান্টটা সরে গিয়েছে, এমনটা যেন না হয়। শু জুতা পরতে হবে, স্যান্ডেল পরা যাবে না, শু জুতা পরতে হবে। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেল্টের কালার এবং জুতোর কালার এক হওয়াটা হচ্ছে স্মার্টনেস। বেল্টের কালার, আই রিপিট, বেল্টের কালার এবং জুতার কালারটা এক হওয়াটা হচ্ছে স্মার্টনেস। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। মেয়েদের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে মেয়েদের শালীন পোশাক পরতে হবে। শালীন পোশাক বলতে সেটা ছেলে মেয়ে সবার জন্য শালীন পোশাক অপরিহার্য। শালীন পোশাক বলতে শাড়িও হতে পারে, সালোয়ার কামিজও হতে পারে। ছেলেদের যেমন ক্যাজুয়াল পোশাক এবং ফর্মাল পোশাক আছে, মেয়েদের ক্ষেত্রেও শাড়ির ক্ষেত্রেও কিন্তু ক্যাজুয়াল শাড়ি এবং ফর্মাল শাড়ি আছে। পার্টির যে শাড়ি, সেই শাড়িগুলো কিন্তু পরা যাবে না। যেগুলো অফিস আদালতে ব্যবহার করা যায়, সেটা অফিসিয়াল ফ্লেভার আছে যে শাড়িগুলোতে, সেই ধরনের শাড়ি
পরিধান করা উচিত। এবং সালোয়ার কামিজের ক্ষেত্রেও যেন সেই সালোয়ার কামিজগুলোর যে ডিজাইন সেগুলো যেন ফর্মাল হয়, ক্যাজুয়াল না হয়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের জুতার কালার এবং তাদের হাতে যদি কোনো ব্যাগ থাকে সেই ক্ষেত্রে ব্যাগের কালার এবং জুতার কালারটা সেম হওয়াটা স্মার্টনেস। এখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে যেটা বলা হয়, সাধারণত ওনারা বিভিন্ন প্রয়োজনে বড় ব্যাগ ব্যবহার করেন। যে কোনো ভাইবা বোর্ডে যেন বড় ব্যাগ নিয়ে না প্রবেশ করাটাই বেশি যৌক্তিক। যদি একান্তই করতে হয় সেটা একটু ছোট সাইজের ব্যাগ ব্যবহার করতে পারে। মেয়েদের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের বোনেরা বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সময় তারা যে ধরনের সাজসজ্জা এবং অলংকার পরিধান করে, সেই ধরনের সাজসজ্জা এবং অলংকার ভাইবা বোর্ডের ক্ষেত্রে পরিহার করাটাই যৌক্তিক এবং সেটাই উচিত। সেই ক্ষেত্রে কড়া লিপস্টিক না দেওয়া, বেশি মেকআপ না করা, বেশি গহনা পরিধান না করা, এই বিষয়গুলোকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা করলে সেটা সুন্দর হয়। তারপরে আমরা একটা বিষয় খেয়াল রাখি যে তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা সবসময় ক্যাজুয়াল পোশাকে অভ্যস্ত হতে হতে তারা বিভিন্ন ভাইবা, তুমি দেখবে যে মাস্টার্স পাস করে আজকে হঠাৎ করে একটা প্রতিষ্ঠান থেকে তোমাকে ভাইবার জন্য কল করেছে, দেখা যাচ্ছে তোমার ফর্মাল পোশাকটা রেডি নাই। এই জন্য যে কাজটা করা উচিত, সবসময় কমপক্ষে এক সেট ফর্মাল পোশাক সবসময় রেডি করে তোমার ইস্ত্রি করে আলমারিতে রেখে দেওয়া উচিত। যখনই যে কোনো জায়গায় তোমাকে কল করলে যেন তাৎক্ষণিকভাবে তুমি ফর্মাল পোশাকের জন্য উপস্থিত হতে পারো। যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি বলবো কমপক্ষে 2টা সেট রেডি করে রাখা উচিত। ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট, বেল্ট, জুতো, মোজা, এগুলো সব রেডি করে রাখা। যখনই যেখানে তোমাকে ডাকে সরাসরি যেন তুমি সেখানে চলে যেতে পারো। এই জন্য তোমাকে রিকোয়েস্ট করবো 2 সেট, সম্ভব না হলে কমপক্ষে একটা ফর্মাল পোশাকের সেট যেন তোমার রেডি করা থাকে। ছেলে এবং মেয়ে সবার ক্ষেত্রে একই পরামর্শ প্রযোজ্য। একটা কথা খুব ইম্পর্ট্যান্ট, তুমি দেখবে মানুষের স্মার্টনেসের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে তার জুতা। অনেকে আছে দামি প্যান্ট পরে, দামি শার্ট পরে, কিন্তু জুতাটা ভালো দামের বা সুন্দর জুতা অনেক ক্ষেত্রে এই ব্যাপারে তারা খুব বেশি সচেতন থাকে না। কিন্তু যারা তোমাকে পর্যবেক্ষণ করবে, যারা এই বিষয়গুলো বুঝে, যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট, যারা একটু স্মার্ট, তারা কিন্তু প্রথমে মানুষের পায়ের দিকে তাকায়। যে লোকটা দামি জুতা পরলো, সুন্দর জুতা পরলো, পরিষ্কার পরিচ্ছন্ন জুতা পরলো, তার মানে বুঝতে হবে তার রুচি আছে। এই জন্য যখন ভাইবা বোর্ডে প্রবেশ করতে যায়, আমরা দেখা যায় বাংলাদেশে কনটেক্সটে রাস্তাঘাটে ধুলা থাকে, জ্যাম থাকে, নানা রকমের কারণে বাসে আসতে হয়। আমাদের অনেক সময় জুতাটা খুব সুন্দর অবস্থায় বাসা থেকে বের হই, কিন্তু কর্মস্থলে আসতে আসতে সেটার সেই চেহারাতে থাকে না। এই জন্য আমি একটা পরামর্শ দিব, একটা বাস্তব পরামর্শ, পকেটে সবসময় কম দামের একটা রুমাল রাখবে। সবসময় তার প্রয়োজন নেই, যখন তুমি কোনো একটা প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাচ্ছ তখনকার জন্যই বলছি যে একটা রুমাল রাখবে। ঠিক যে মুহূর্তে তুমি প্রবেশ করবে তার 2-4-5 মিনিট আগে জুতাটাকে তোমার ওই রুমালটা দিয়ে রুমালটা প্রয়োজনে ফেলে দাও। তাহলে তুমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় প্রবেশ করতে পারলে ভাইবা বোর্ডে। তাহলে আর আরেকটা কথা হচ্ছে, যখন তুমি ভাইবা বোর্ডে প্রবেশ করবে, ঠিক প্রবেশের আগ মুহূর্তে অনেক সময় আছে ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে যে অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, মানুষের মধ্যে টায়ার্ডনেস চলে আসে, চেহারা একটা মলিনতা চলে আসে। সেই ক্ষেত্রে চেষ্টা করবে তোমার ঢোকার ঠিক আগ মুহূর্তে একটু যেন পরিচ্ছন্ন হয়ে নিতে পারো, একটু ফ্রেশ হয়ে নিতে পারো, চুলগুলোকে পরিপাটি করে নিতে পারো, তোমার ইনটা ঠিক আছে কিনা, তোমার জুতাটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল করবে। এই হলো তাহলে পরীক্ষায় প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমার প্রিপারেশন। এই প্রিপারেশনটা তোমার সারা জীবন যে কোনো ভাইবা বোর্ডে যাও তার জন্য কিন্তু প্রযোজ্য হয়ে গেল। তাহলে কিন্তু একটা প্রিপারেশন আমার ওকে হয়ে গেল যে ভাইবা বোর্ডে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি করণীয়, কি কি বর্জনীয়, সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এবার আমরা দেখি যে আমি ভাইবা বোর্ডে যখন প্রবেশ করতে যাচ্ছি, এখানকার একটা কথা মনে রাখবে, ভাইবার মূল উদ্দেশ্য প্রশ্নের উত্তর পারা বা না পারার মধ্যে ভাইবার সফলতা পরিপূর্ণভাবে নির্ভর করেন না। ভাইবা বোর্ডে দেখা হয় তোমার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলার ধরন, তোমার চিন্তার গভীরতা, প্রশ্নের উত্তর করার ধরন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার বাচনভঙ্গি এবং মানুষের সাথে কিভাবে তুমি কন্ট্যাক্ট করো, সেই বিষয়গুলা কিন্তু দেখার উদ্দেশ্যে ভাইবাটা গ্রহণ করা হয়।
সুতরাং ভাইবা বোর্ডে প্রবেশ করার যে প্রস্তুতি বললাম, সেই প্রস্তুতি এবং ভাইবা বোর্ডে প্রবেশ করার মুহূর্তগুলো, এই সবগুলোই পরীক্ষার অংশ। তাহলে আমি যে প্রবেশ করব কিভাবে, খেয়াল করবে যে তুমি যে ভাইবা বোর্ডে প্রবেশ করছো সেই প্রবেশ করার রুমের দরজাটা খোলা অবস্থায় আছে কিনা। যদি খোলা অবস্থায় থাকে তাহলে তুমি সরাসরি ঢুকে যাবে না, দরজায় দাঁড়িয়ে যারা ভাইবা গ্রহণ করছে তাদের দৃষ্টি আকর্ষণ করবে। তুমি বলতে পারো স্যার ভিতরে আসতে পারি, তুমি বলতে পারো মে আই কাম ইন স্যার, যেটা তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেইভাবে সুন্দর করে প্রথমে বলবে স্যার ভিতরে আসতে পারি। তখন তারা অনুমতি দিবে, অনুমতি দিলে তখন তুমি তাদেরকে সালাম দিবে। সালামটা শুদ্ধভাবে সালাম দেওয়া উচিত, আসসালামু আলাইকুম, শুদ্ধভাবে সালামটা দেওয়া, ঠিক আছে। এখন যারা অন্য ধর্মের আছে, যার যার ধর্ম অনুযায়ী সেইভাবে সালামটা দিবে। সালামটা যেভাবেই দাও শুদ্ধভাবে সালামটা দিতে হবে, ঠিক আছে। তার মানে কি বললাম, প্রথমে ঢোকার জন্য যদি দরজাটা খোলা থাকে তাহলে দরজায় দাঁড়িয়ে আমি অনুমতি প্রার্থনা করব। আর যদি দরজাটা বন্ধ করা থাকে তাহলে দরজাটা আমি খুলবো, এমনভাবে খুলবো যেন শব্দ না হয়, এটা খুবই জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যখন আমি দরজাটা খুললাম, খুলে দাঁড়ালাম, দাঁড়িয়ে অনুমতি নিলাম, অনুমতি দেওয়ার পরে যখন সালাম দিয়ে আমি ঢুকবো, সেই মুহূর্তে দরজাটা যদি বন্ধ করা অবস্থা থাকে তাহলে বন্ধ করে ঢোকাটা হচ্ছে ভদ্রতা, অবশ্যই সেটা করতে হবে। আর যদি দরজাটা খোলা থাকে তাহলে আর বন্ধ করা যাবে না, ওটা খোলা অবস্থায় ঢোকাটাই হচ্ছে ভদ্রতা। কারণ যারা ভিতরে বসে আছে তারা মনে করছে দরজাটা খোলা রাখাই যুক্তিযুক্ত, এই জন্য তারা খুলে রেখেছিল, সুতরাং তুমিও খুলে প্রবেশ করবে। আর যদি বন্ধ করা থাকে তাহলে তোমার উচিত হচ্ছে, যেহেতু বন্ধ অবস্থা ছিল, তুমি আবারও বন্ধ করেই প্রবেশ করবে। যদি বিশেষ কোনো নির্দেশনা তারা দেয়, খোলা রেখে আসো বা বন্ধ করে রেখে আসো, সেই ক্ষেত্রে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে। তার মানে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম। এখন প্রবেশ করার সময় একটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে, এবং অনেক পরীক্ষার্থীর ভাইবা ওইখানেই শেষ হয়ে যায়। বড় বড় চাকরি যখন সে প্রবেশ করলো, অনেক সময় দেখা যায় রুমটা অনেক বড়, হেঁটে যেতে থাকে, দেখা যায় পায়ের সাথে মেঝের ঘর্ষণের ফলে একটা শব্দের তৈরি হয়। এই শব্দ হচ্ছে প্রচণ্ড আনস্মার্টনেসের একটা লক্ষণ। একজন স্মার্ট লোক, একজন সচেতন লোক, একজন রুচিসম্পন্ন লোক হাঁটার সময় মেঝের সাথে তার পা ঘষে ঘষে কখনোই হাঁটবে না। বড় বড় চাকরিতে অনেক সময় বলে যে আমাকে যা জিজ্ঞেস করেছিল সব করেছি কিন্তু চাকরিটা হয়নি। তো এইগুলা অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো বড় বড় পার্থক্যের সৃষ্টি করে, সেগুলো আমরা অনেকেই জানি না। তুমি একটা ক্লাস 1 অফিসার হতে যাচ্ছ, তুমি একটা ক্যাডার জবে প্রবেশ করতে যাচ্ছ, তুমি একটা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার এই স্মার্টনেসগুলো কিন্তু শিখতে হবে। তাহলে কি বললাম, তুমি যখন হাঁটবে, হাঁটার সময় খেয়াল করবে তোমার পা এবং মেঝের মধ্যে যেন ঘষে ঘষে তুমি না হাঁটো। এটা একদিনে তৈরি হবে না। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে পা ঘষে হাঁটার অভ্যাস যদি থেকে থাকে সেটা অবশ্যই বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, সাধারণত দামি জুতোগুলোতে হাঁটার সময় শব্দ কম হয়, এই জন্য চেষ্টা করবে যথাসম্ভব, যতটুকু সম্ভব তেমন জুতোগুলো পরা যেগুলা অনাকাঙ্ক্ষিত শব্দের সৃষ্টি না করে এবং পা ঘষে ঘষে হাঁটা যাবে। এখন আমি যে দাঁড়ালাম, যে জায়গাটায় আমার বসার জন্য নির্ধারিত, সেই জায়গাটা, সেই চেয়ারটার সামনে যে দাঁড়াবো, বসে যাব না, দাঁড়াবো। দাঁড়ানোর পর দেখা যাবে যারা ভাইবা নিচ্ছে তারা বসতে বলবে, তখন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেখানে তুমি বসবে। তাহলে তোমার বসা হয়ে গেল। সাধারণত প্রত্যেকটা বড় বড় চাকরির পরীক্ষায় সাধারণত একটা কমন কোশ্চেন থাকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে আমাদেরকে পরিচয় দাও। সেটা বাংলা এবং ইংরেজিতে তুমি নিজের সম্পর্কে শিখে যাবে। মোট কথা, তুমি কে, তোমার নাম কি, তুমি কোথায় পড়াশোনা করেছো, তোমার হবিটা কি, তুমি কী ধরনের কাজ করতে পছন্দ করো, তোমার ভিশন কি, মিশন কি, মোটামুটি একটা ধারণা, কোন ধরনের প্রতিষ্ঠানে তুমি পড়েছো, কি ডিগ্রি নিয়েছো, কি ট্রেনিং করেছো, যথাসম্ভব বাংলা এবং ইংরেজিতে শিখে যাবে। সাধারণত বেশিরভাগ ভাইবা বোর্ডে এই ধরনের একটা কোশ্চেন কমন একটা কোশ্চেন হিসাবে থাকে।
এবার আমরা আসি যে যে প্রশ্ন যখন করবে তখন কিভাবে উত্তর দেবে। প্রশ্ন যখন করবে তুমি তোমার প্রশ্নের উত্তর দিতে থাকবে যতটুকু পারো, তবে উত্তর দেওয়ার ঢংটা বা উত্তর দেওয়ার ভঙ্গিটা কখনো এমন হবে না যে মুখস্থ গড়গড় করে বলছো, এমনটা যেন না হয়। ধীরে ধীরে সুন্দর করে তুমি প্রশ্নের উত্তর দিবে। সেক্ষেত্রে তোমার প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে, তোমার উচ্চারণের ব্যাপারে খুবই সচেতন হতে হবে, তোমার ভাষার প্রয়োগের ক্ষেত্রে সচেতন হতে হবে। আঞ্চলিক ভাষায় আমি বাসায় কথা বলতে পারি, আমার বন্ধুর সাথে বলতে পারি, আমার এলাকার মানুষের সাথে বলতে পারি, ঠিক আছে, কিন্তু অফিস আদালতে বা কোনো প্রতিষ্ঠানে, কোনো ভাইবা বোর্ডে, কোনো আনুষ্ঠানিক জায়গাতে সেখানে আঞ্চলিক ভাষা পরিহার করার চেষ্টা করতে হবে। প্রমিত বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। এবং এটা কিন্তু ওভারনাইট হয়ে যায় না, এটা এখন থেকে তোমাকে সেটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে সেটা জানার ভান করাটা উচিত না। জানা না থাকলে তুমি বলবে, স্যার আমি এই বিষয়টা আমার ঠিক জানা নেই, স্যার এই বিষয়টা, অনেক সময় আছে যে বিষয়টা তুমি জানো কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছো না, তখন সেই ক্ষেত্রে বলো, স্যার এই বিষয়টা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সাবলীল হবে, তুমি ভয় পাচ্ছ, তুমি ভীত, এমন পরিস্থিতি যেন না হয়। তোমার ভয়কে কেউ কিনতে আসবে না, তোমার অযোগ্যতাকে কেউ কিনতে আসবে না। কোনো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু কারণ দেখাই যে এটা এই কারণে হয় না, সেটা এই কারণে, কেউ কারণ খুঁজতে আসবে না। মানুষ তোমাকে চাকরির জন্য নিবে তোমার দক্ষতাকে, তোমার যোগ্যতাকে, তোমার মেধাকে, তোমার ব্যক্তিত্বকে তারা গ্রহণ করবে, বিনিময়ে তোমাকে মর্যাদা দিবে, বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দিবে, চাকরির নিরাপত্তা দিবে, চাকরির নিশ্চয়তা দিবে। কিন্তু কোনো এক্সকিউজ সেখানে দেখানো যাবে না, কোনো ব্যর্থতার কারণ বলার দরকার নাই। যদি কোনো কিছু না জানো সেই ক্ষেত্রে বলবে, স্যার এই বিষয়টা আমি ঠিক জানি না, বা স্যার এই বিষয়টা ঠিক আমার জানা নেই, অথবা স্যার এই বিষয়টা আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। এইভাবে সেই বিষয়গুলো উত্তর দেবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা অনেকেই জানি না, ভাইবা বোর্ডে একজন প্রার্থীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব পরীক্ষার জন্য একটা কাজ প্রায়শই করা হয়। একটা প্রশ্ন করা হলো, তুমি সঠিক উত্তরই দিয়েছো, তোমার জানাও আছে এটার সঠিক উত্তর এটা, তারপরেও দেখবে যে বোর্ড তোমার সঙ্গে ডিফার করছে। বোর্ড বলছে, না কি বলেন, এটা কি বললেন, এটা কি এটা হয় নাকি, এটার উত্তর কি এটা হয়, এটার উত্তর কি এটা, এরকম তোমাকে ডিনাই করবে। ডিনাই করলে অনেক সময় অনেকে আছে কি করে, তাদের সঙ্গে কি বলে কথা কাটাকাটিতে চলে যায়, বা তাদের সঙ্গে এক ধরনের কথা ক্রসে চলে যায়। এটা কিন্তু ব্যর্থতা, এইটা করা যাবে না। তাহলে কি করতে হবে, আমার উত্তর সঠিক কিন্তু ভাইবা বোর্ড বলছে না আপনার উত্তর হয়নি, তাহলে কি করা? সেই ক্ষেত্রে বলা যে, স্যার আমি যতটুকু জানি বিষয়টা এরকমই জেনেছিলাম। তখন তারা অনেক সময় আরও পরীক্ষা করার জন্য তোমাকে বলতে, আপনি এমনই জানেন, এমন লেখাপড়াই করে আসছেন, তখন চুপ থাকা, কোনো কথা না বলা। আরও যদি কিছু করে, জি স্যার, সেটা বিনয়ের সাথে। আর আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে ভাইবা বোর্ডে যায়, নার্ভাস হয়ে যায়, অন্যদিকে তাকিয়ে থাকে, উপরে তাকিয়ে থাকে, নিচে তাকিয়ে থাকে, ডানে বামে তাকিয়ে থাকে, এমনটা করা যাবে না। আমি যার সঙ্গে কথা বলছি, যিনি আমাকে প্রশ্ন করছেন, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে, শালীনভাবে, সুন্দরভাবে চোখ রাখা। ইটস কল আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। যখন আমরা কোনো ভাইবা দিব, কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করব, কোনো অডিয়েন্সের সাথে কথা বলবো, আই কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমাদের শিখতে হবে। এবং আমার চোখের মধ্যে এমন একটা ভাষা থাকবে, একটা বিনয়ের ভাষা থাকবে, একটা ভদ্রতার ভাষা থাকবে, একটা শ্রদ্ধার চাহনি থাকবে। এই বিষয়গুলো খুবই সচেতনভাবে ধীরে 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 নিজের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। তারপরে আমরা দেখি যে অনেক সময় ভাইবা বোর্ডে যারা ভাইবা পরীক্ষা নিচ্ছে, ওনারা হাসাহাসি করছেন। অনেকে আছে না বুঝে তাদের সাথে হাসাহাসিতে শরিক হয়ে যায়। বুঝতে হবে যে তার লেভেল একটা, আমার লেভেল আরেকটা। তার লেভেল থেকে সে হাসতে পারে, আমি হাসাহাসিতে যাব না, আমি সেই ক্ষেত্রে চুপ করে থাকবো। এই সব কিন্তু ভাইবা বোর্ডে যে এই যে হাসাহাসি করা হয়, এই যে কন্ট্রাডিকশন তৈরি করা হয়, এই বিষয়গুলো পুরোটাই কিন্তু পরীক্ষার অংশ। এই যে অনেক সময় দেখা যায়, একটু আগে আমি যেটা বললাম, যে একটা প্রশ্নের সঠিক উত্তর তুমি দিচ্ছ কিন্তু তারা ডিনাই করছে। কেন করছে? কেন? দেখছে যে তুমি তোমার প্রশ্নের উত্তরের ব্যাপারে আস্থাশীল কিনা। তাদেরকে বলা হলো তোমাকে 2 এ 2 কত, তুমি বললে 4। তার বলে কী সব লেখাপড়া শিখে আসছেন, 2 এ 2 বলতেছেন 4। তুমি বললা না না স্যার 2 এ 2 5। এই যে তোমার অবস্থান থেকে সরে গেলে, এটা হচ্ছে তোমার আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসী যিনি নন, তিনি বড় কর্মকর্তা হওয়ার যোগ্য নন।
সুতরাং তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, আবার ওই যে একটু আগে যেটা বললাম কন্ট্রাডিকশন তৈরি করা যাবে না। বললো স্যার আমি যতদূর জানি 2 2 4 হয় স্যার। তখন তারা বললেন না কি বলেন 2 2 4 হয়, কী সব লেখাপড়া শিখে আসছেন স্যার। এই যে পরীক্ষা হয়ে গেল, আমার বিনয়ের পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম, আবার আমি স্যারের সাথে 2 2 যে 4-এর জায়গায় 5 সেটাতেও আমি একমত হলাম না, আমার অবস্থান থেকেও সরে গেলাম না, আবার আমি কন্ট্রাডিকশনও শুরু করলাম না। তাহলে একই সাথে আমি 2টা পরীক্ষায় পাশ করে গেলাম, বিনয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম, এবং আমার যে আত্মবিশ্বাসের জায়গাতেও আমি স্থির রয়ে গেলাম। আবার ভাইভাতে কিছু কিছু কোশ্চেন করা হয় যে এগুলার ডাইরেক্ট রাইট অর রং অ্যান্সার বলে কিছু থাকে না, মাঝামাঝি কিছু থাকে। যেমন একটা ঘটনা ঘটেছে যে এটা কেমন ঘটনা ঘটলো, এটা কি উচিত বা এটা কি অনুচিত, এরকম। সেই ক্ষেত্রে এই ধরনের যখন কোনো কিছু জানতে চাওয়া হয় তখন বলতে হয় 2টা বিষয়েরই ভালো এবং মন্দটা তুলে ধরতে হয়। তুলে ধরে তখন বলা যেতে পারে এই বিষয়টা এমন করা যেতে পারতো বা এমন হতে পারতো, বা ওনারা এইভাবে ভাবতে পারতেন, এইভাবে ভাবলে হয়তো ভালো হতো, এইভাবে ভাবার সুযোগ ছিল, এইভাবে কথা বলতে হয়। তাহলে যে বিষয় যে আমি ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তর কতটা পাচ্ছি তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে উত্তরটা দিচ্ছি, আমার দৃষ্টিভঙ্গিটা কি, আমার বলার ধরনটা কি, আমার অ্যাপ্রোচটা কেমন, আমার স্টাইলটা কেমন, আমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আমার প্রোনাউন্সিয়েশনটা কেমন, কথা বলার ঢংটা কেমন। এই যে ভয়েস আপ ডাউন করা, এটা একটা কোয়ালিটি। কখন আমার ভয়েসটা একটু রেজ করবে, কখন আমার ভয়েসটা একটু ডাউন করতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি বারবার বলি, আবারও বলছি, ছোট ছোট বিষয় বড় বড় পার্থক্যের সৃষ্টি করে। একই মাস্টার্স পাস, একই সাথে একই বিশ্ববিদ্যালয় থেকে একই কলেজে পড়েছে, একই ধরনের রেজাল্ট, দেখা যায় ওই ভাই ভালো করার কারণে একজন ক্যাডার জবে ঢুকে গেছে, আরেকজন হয়তো 3য় শ্রেণীর কোনো চাকরি করছে, অথবা চাকরিই পাচ্ছে না। বারবার বলি, আবারও বলছি, ছোট ছোট বিষয় বড় বড় পার্থক্যের সৃষ্টি করে। এবং এই 5 মিনিট বা 10 মিনিটের ভাইবার উপরে তোমার টোটাল কেরিয়ার, তুমি কোন দিকে যাচ্ছ, কী ধরনের জবে যাচ্ছ, সেটা কিন্তু ডিপেন্ড করে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু শেখার আছে, এই জিনিসগুলো বোঝার আছে। এটা তো এমন না যে প্রত্যেক পরীক্ষার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে। এই যে কথাগুলো বললাম এটা প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসি যে আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইবা নেওয়া হয়, যে প্রতিষ্ঠানে ভাইবা দিতে যাচ্ছ ওই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য জেনে যাওয়া, যে চাকরির ভাইবা নিতে যাচ্ছ সেই চাকরির সেই পদ সম্পর্কে কিছু ধারণা নিয়ে যাওয়া, সেই পদের দায়িত্ব কি, সেই পদের কর্তব্য কি, সেই পদের যোগ্যতাটা কি, এই বিষয়গুলো জানা, সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানা, প্রতিষ্ঠান কি কাজ করে, কি উৎপাদন করে, প্রতিষ্ঠানের ধরন কি, এই সম্পর্কে জানা। এবার আসি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের কলেজের যে ভাইবাটা তুমি দিতে যাচ্ছ সেই ভাইবাটা নিয়ে কিছু কথা বলি। প্রথমত হচ্ছে যে কথাগুলো একটু আগে বললাম সেগুলো আমাদের পরীক্ষার ভাইবার জন্য ইম্পর্টেন্ট এবং অন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন স্পেসিফিকভাবে তোমার কালকের ভাইবার জন্য কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি মাস্টার্সের যে ডিগ্রিটা পেতে যাচ্ছ সেই ডিগ্রিটা হচ্ছে MBA। অনেকেই আছে এই ডিগ্রিটা কি সেটাই বলতে পারে না। তাহলে তুমি যে ডিগ্রিটা পেতে যাচ্ছ ডিগ্রির নাম হচ্ছে MBA। MBA এর ফুল মিনিংটা কি? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিজনেস বানান, অ্যাডমিনিস্ট্রেশন বানান, মাস্টার্স বানানটা শিখে যাবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার যে তোমার যে মাস্টার্সের যে কোর্সগুলো ছিল এই কোর্সগুলোর নাম ইংরেজিতে দেখে যাওয়া। তোমার যে 8টা কোর্স ছিল বা 9টা কোর্স ছিল এই কোর্সগুলোর নামটা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে ইংরেজিতে লেখা আছে, কোড নাম্বার দেখার দরকার নাই। যে কোর্সগুলোর নাম, টাইটেলটা ইংরেজিতে তুমি দেখে যাওয়া। তোমাকে যদি বলা হয় যে মাস্টার্সে যে কোর্সগুলো পড়েছো কোর্সগুলোর নাম ইংরেজিতে বলো, সেই ক্ষেত্রে যেন বলতে পারো, বাংলা এবং ইংরেজি দুটোই শিখে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি যে পরীক্ষাগুলো দিলে যে কোর্সগুলো সেইটার নাম বলতে না পারা অত্যন্ত ব্যর্থতার ব্যাপার। এটা যেন না হয়, এটা তোমরা ভালো করে দেখে আসবে। কালকের যে পরীক্ষাটা দিতে যাচ্ছ এই পরীক্ষাটার নাম কি? এই পরীক্ষাটার নাম হচ্ছে ভাইবা ভোসি। এই পরীক্ষাটার নাম হচ্ছে ভাইবা ভোসি। অনেকেই ভাইবা ভয়েস বলে, ভয়েস বানান আর ভোসি বানানটা তুমি দেখো তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে, এটা হচ্ছে ভাইবা ভোসি। তাহলে এই হলো প্রাথমিক বিষয়। এবার সাধারণত তোমাদেরকে কোশ্চেন করা হয় তোমার কোন পরীক্ষাটা ভালো হয়েছে।
তুমি যে কোনো একটা কোর্সকে তুমি সিলেক্ট করো, যেটা তুমি ভালো পারো সেটা বলো। সেটার জন্য কি করতে হবে, কিছু প্রিপারেশন নিয়ে যাও। ওই প্রশ্নের যে পার্টেতে, যে প্রশ্নে তুমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছো, যে প্রশ্নে তুমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছো, ওই প্রশ্নের পার্ট এতে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে যাও, সেখান থেকে যেন তুমি বলতে পারো। তাহলে তোমাকে সাধারণত কিন্তু অপশনটা তোমাকে দিয়েই দেয়, যদিও ভাইবার কোনো সিলেবাস নেই, তারপরও সাধারণত আমরা যে কাজটা করি, বিভিন্ন কলেজে করে, সেটা হচ্ছে ছাত্রদেরকে জিজ্ঞেস করা হয় বা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমার কোন কোর্সটা ভালো হয়েছে। তাহলে যেটা তুমি পারো ভালো সেটাই বলবে, এবং আজকেই বাসায় যে সেটা তুমি প্রিপারেশনটা নিয়ে ফেলবে। পার্ট এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো অন্তত একটু দেখে যাবে। তাহলে এই বিষয়টা হলো। এখন অনেক সময় আছে এর বাইরে যে কাজটা করতে হবে, যেহেতু তুমি মাস্টার্স পাস করে যাচ্ছ ম্যানেজমেন্টে, ম্যানেজমেন্ট কাকে বলে পরিষ্কার ভাষায় সুন্দরভাবে সেটা জেনে যাওয়া। ম্যানেজমেন্ট কাকে বলে সেটা ভালোভাবে জানা। ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো আছে কার্যাবলীগুলো দেখে যাওয়া। ব্যবস্থাপনার যে নীতিমালা আছে নীতিমালাগুলো 14টা নীতি, এসে 14টা নীতি ভালোভাবে জেনে যাও। অন্তত পক্ষে যেন 8-10টা একবারে তুমি বলে দিতে পারো। যদি বলা হয় যে 4টা নীতি বলো বা 7টা নীতি বলো, অবশ্য 14টাও বলতে পারে। হয়তো দেখা যাবে তুমি 2-3টা বলার পরে স্যাররা হয়তো বলবেন যে না ঠিক আছে। তারপরে তোমার 14টা নীতি সবসময় জানা থাকা দরকার। আমি দাবি করছি আমি ম্যানেজমেন্টে মাস্টার্স পাস, অথচ ব্যবস্থাপনার কার্যাবলীগুলো বলতে পারি না, ব্যবস্থাপনার নীতিমালাটা বলতে পারি না, এমনটা যেন না হয়। আরেকটা কথা বলে দিই, যখন অন্য কোনো জবেও তুমি যাবে, যখনই তোমাকে মানুষ ব্যবস্থাপনার লোক হিসাবে জানবে, সাধারণত পরিকল্পনা এবং প্রেষণা এই দুটা জিনিস সবারই বেশি ব্যবহার করতে হয়, যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করতে হয়। এই জন্য সাধারণত পরিকল্পনা এবং প্রেষণা থেকে কিছু প্রশ্ন আসে। প্রেষণার যে থিওরি আছে, XY থিওরি আছে, 2 ফ্যাক্টরস থিওরি আছে, তারপরে মাসলো চাহিদা সোপান তত্ত্ব আছে। এই বিষয়গুলো অন্তত পক্ষে সারা জীবনের জন্য, সব সময়ের জন্য মনে রাখার চেষ্টা করা। এই বিষয়গুলো তোমরা একটু দেখে যাবে। এরপরে যে বিষয়টা আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আমাদের পরীক্ষাতেও যখন সেগুলো কিছুই পারছে না, অন্তত পক্ষে আমরা চেষ্টা করি সে তার নিজের অঞ্চল সম্পর্কে কিছু জানে কিনা। এই জন্য বা অন্যান্য ভাইবা বোর্ডের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে নিজের অঞ্চল সম্পর্কে কিন্তু জেনে যাওয়া, যে তোমার বাড়ি কোন জায়গায়। সে তোমার বাড়ি যদি টাঙ্গাইল হয়, টাঙ্গাইল কোন বিভাগে। তারপর তোমার যে জিনিসটা জানা দরকার যে টাঙ্গাইলে কয়টি উপজেলা আছে, তুমি যে উপজেলায় বাস করো সে উপজেলায় কয়টা ইউনিয়ন আছে, তুমি যে ইউনিয়নে বাস করো সেখানে কয়টা গ্রাম আছে, তোমার এলাকার যিনি সংসদ সদস্য আছে ওনার নাম তুমি জানো কি না, তোমার উপজেলার যে চেয়ারম্যান আছে ওনার নাম তুমি জানো কি না, তোমার ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তার নাম জানো কি না। আসলে এই যে বিষয়গুলা, যে আমি যে এলাকার বাসিন্দা সেই জেলা সম্পর্কে, আমি যে উপজেলার অধিবাসী সেই উপজেলা সম্পর্কে, আমার গ্রাম সম্পর্কে আমি সচেতন কিনা। যে তার নিজের গ্রাম সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে, নিজ সম্পর্কে সচেতন না, সে প্রতিষ্ঠান সম্পর্কেও খুব বেশি সচেতন হবে না, এটাই তারা ধরে নেয়। সুতরাং আজকে থেকে নিজের জেলা, নিজের উপজেলাতে তোমার উপজেলাতে কয়টা ইউনিয়ন আছে, ইউনিয়নগুলোর নাম যথাসম্ভব জানার চেষ্টা করা। তোমার জেলার যে উপজেলা প্রত্যেকটা উপজেলার নাম অবশ্যই জানা উচিত, এই বিষয়গুলো জানা। আরেকটা বিষয় অনেক সময় প্রশ্ন করা হয় যে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম আমরা সবাই জানি, কিন্তু রাষ্ট্রপতির নামটা যেভাবে বলতে হয় সেটা আমি জানি কি না। রাষ্ট্রপতির নামের আগে মহামান্য শব্দটা ব্যবহার করতে হয়, মহামান্য বলে রাষ্ট্রপতির নামটা বলতে হয়। যখন আমাদের প্রধানমন্ত্রীর নামটা বলতে বলা হয় তখন বলতে হয় মাননীয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, মাননীয় বলে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা বলতে হয়। এরপর আরেকটা বিষয় সম্পর্কে যে জানতে হবে সেটা হচ্ছে তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো এই প্রতিষ্ঠান সম্পর্কে। এই প্রতিষ্ঠানের নামটা শুদ্ধভাবে অনেকে বলতে পারে না, করটিয়া কলেজ বলে। তোমার কলেজের নাম করটিয়া কলেজ নয়, তোমার কলেজের নাম হচ্ছে সরকারি সাদত কলেজ, বিশ্ববিদ্যালয় না। অনেকে বলে সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ না, তোমার কলেজের নাম হচ্ছে সরকারি সাদত কলেজ, সরকারি সাদত কলেজ। তাহলে কলেজের নামটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে জানা, কলেজের যে বর্তমান অধ্যক্ষ মহোদয় আছেন সেটা জানা, ইভেন কি
তুমি যখন ছাত্র ছিলে তখন অধ্যক্ষ কে কে ছিল অন্ততপক্ষে নামগুলো জানা। অনেক সময় চাকরি ইন্টারভিউতে দেখা যায় যে আপনি কোন কলেজে পড়াশোনা করেছেন, ওই কলেজে আপনার ওই সময় অধ্যক্ষ মহোদয় কে ছিলেন, দেখা গেল তুমি অধ্যক্ষের নাম বলতে পারো না। ওই সময় বিভাগীয় প্রধান কে ছিলেন, নাম বলতে পারো না। তার মানে তুমি নিজ সম্পর্কে, নিজের প্রতিষ্ঠান সম্পর্কে সচেতন না। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তুমি যে প্রতিষ্ঠানে পড়ছো ওই সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কে ছিলেন, সম্ভব হলে তোমাদের এখন যেটা জানতে হবে বর্তমান অধ্যক্ষ মহোদয়কে, ওনার নামটা জানতে হবে। তোমার বর্তমান বিভাগীয় প্রধান যিনি, ওনার নামটা জানতে হবে। বর্তমানে যে সকল শিক্ষক কর্মরত আছেন তাদের সম্পর্কে তাদের নামটা অন্ততপক্ষে জানতে হবে। এবং এই শিক্ষকদের, আমাদের শিক্ষকদের নাম বলার সময় কি বলতে হবে, বা যে কোনো তোমার বাবার নাম বলতে সময় কি বলতে হবে, জনাব, তারপর তোমার বাবার নাম বলতে হবে। অনেকে বলে তোমার বাবার নাম কি মতিউর রহমান, না, কি বলতে হবে, ফর এক্সাম্পল দিচ্ছি আমি মতিউর রহমান, যে কী বলতে হবে, জনাব মোহাম্মদ মতিউর রহমান। ভদ্রলোকের নামের আগে সবসময় জনাব বলতে হয়। তাহলে আমাদের যখন আমাদের কাউকে জিজ্ঞেস করা হবে যে আপনার বাবার নাম কি, বাবার নামের আগে জনাবটা বলতে হবে। তাহলে রাষ্ট্রপতির নামের আগে মহামান্য বলতে হবে, প্রধানমন্ত্রীর নামের আগে বলতে হবে মাননীয়। তারপরে আমরা প্রতিষ্ঠান যদি আমাদের অধ্যক্ষ মহোদয় অবশ্যই প্রফেসর থাকেন তাহলে তার নামের আগে প্রফেসর বলতে হবে। বিভাগীয় প্রধান আমাদের কলেজে প্রফেসর থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বিভাগীয় প্রধানের নামের আগে প্রফেসর বলতে হবে। যেমন আমাদের বর্তমান বিভাগীয় প্রধান হচ্ছে প্রফেসর ধৃতি সুন্দর বণিক, তো প্রফেসর বলতে হবে। এবং অন্যান্য শিক্ষক মণ্ডলীর নামের আগে অবশ্যই জনাব বলতে হবে। তাহলে আমরা এই যে বিষয়গুলো দেখলাম, যে বিষয়গুলো আলোচনা করলাম, যতটুকু আমার মনে ছিল, যতটুকু আমার স্মরণে ছিল, আমার যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, জীবনের দেখা থেকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই বিষয়গুলো যদি আমরা একটু সচেতন থাকি, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমার মনে হয় যে আমাদের ভাইবার জন্য যে প্রস্তুতি সেটা অনেকাংশেই সহজ হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ভাইবা দিতে গেলে সেটা হচ্ছে কনফিডেন্ট হতে হবে। আমি যেন ভয় পাচ্ছি এমনটা যেন প্রকাশ না পায়, আমি নার্ভাস হয়ে গিয়েছি এমনটা যেন না হয়। নিজের যে মেন্টালিটি আছে সেটাকে স্ট্রং করতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী যদি না হও তাহলে তুমি কোনো কিছু অর্জন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বলি, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন কিছু না কিছু কাজ করে যেতে হবে। এই যে সামনে যে প্রতিযোগিতামূলক একটা ক্ষেত্র আমার জন্য অপেক্ষা করছে, এতক্ষণ যে কথা বললাম তুমি নিঃসন্দেহে বুঝেছ এই ক্ষেত্রে অনেক কিছু আছে যেটা আমার আজকে থেকে নিজের মধ্যে অর্জন করতে হবে। ধীরে 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 সেটা আমার মধ্যে ক্রিয়া করবে। এই জন্য বলি, চলো, মানুষ তার স্বপ্নের সমান বড়। এই জন্য আমরা স্বপ্ন দেখতে শিখি। আরেকটা কথা অনেকবার বলেছি, আবারও বলছি, ছোট ছোট বিষয় বড় বড় পার্থক্যের সৃষ্টি হয়। এই জন্য ছোট ছোট বিষয়েও সচেতন থাকি। তোমাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, ছন্দভরা নান্দনিক কর্মে জীবন সুশোভিত হোক। তোমাদের জন্য শুভকামনা নিরন্তর।